Mirchi Plus presents Har Him Horror. রথিনের বাপ ঠাকুরদা বেঁচে না থাকলেও পৈতৃক ইট ভাটাখানা আছে, সম্পত্তিও নেহাত কম নয়। তবু মায়ের কড়া নির্দেশে তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়েছে। এমনকি তারপরেও ব্যবসায় ঢোকার অনুমতি পায়নি। প্রতিদিন সেই গোঘাট থেকে ভোরে ট্রেন ধরে হাওড়া আসতে হয়, তারপর সল্টলেকের কর্পোরেট অফিস। আবার ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যায়। কোনো সুস্থ মানুষের পক্ষে এ ব্যবস্থা মেনে নেওয়া দুষ্কর। মা কিংবা ঠাকুমাকে রথিন অনেক বোঝাবার চেষ্টা করেছে। অভিমানে দুবেলা না খেয়ে থেকেছে, আবার খিদের জ্বালায় খেতে শুরু করে দিয়েছে। রাগে ঘুষি মেরে জানলার কাঁচ ভেঙেছে, আবার ওষুধটা ওকেই কিনে এনে লাগাতে হয়েছে। হাত জোর করে অনুরোধ পর্যন্ত করেছে, কিন্তু কোনো কিছুতেই চিঁড়ে ভেজেনি। রথিনের মা সাফ জানিয়ে দিয়েছেন, পরিশ্রম মনে হলে বাড়িতে বসে থাক, সমস্যা নেই, কিন্তু ওই ব্যবসায় তোকে আমি ঢুকতে দেব না, কিছুতেই দেব না। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা আমি একদম শুনতে চাই না। রথিন ভেবে দেখল কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে থাকা আরো অসহ্য। তাই ফের শুরু করল কলকাতায় যাতায়াত। কিন্তু শিরায় বইছে ব্যবসায়ী রক্ত। কতদিন আর চাকরি করবে রথিন? ঠাকুমা গত হলেন, মায়ের বয়স বাড়ল। অত বড় ব্যবসা একার পক্ষে সামলানো দায়। তার উপর বোঝা গেল দেখাশোনা করার লোক না থাকায় কর্মচারী ম্যানেজারের চুরি ক্রমশ ডাকাতির পর্যায়ে পৌঁছচ্ছে। তাই একরকম বাধ্য হয়েই রথিনকে ব্যবসায় আনা হলো। কারণ এখনো যদি ঘরের ছেলেটিকে ব্যবসায় না আনা হয়, তাহলে নিশ্চিত কয়েক বছরের মধ্যেই ব্যবসা লাটে উঠবে। তবে রথিনকে ডেকে ওর মা পই পই করে বলে দিলেন, ইটভাটায় গিয়ে শুধু কাজের দিকেই নজর দিবি, খুব খারাপ শোনাতে পারে, তবু সোজা সাপটা কথা স্পষ্টভাবেই বলে দিত, কারো ঘরের মেয়ে বউয়ের দিকে নজর দিস না বাবা, দোহাই তোকে। তোর বাপ ঠাকুরদা, কাকা জ্যাঠা এসব করতে গিয়ে প্রাণ খুইয়েছে। আমি চাই না তোর সঙ্গে এই একই জিনিস হোক। রথিন ভেবে দেখল এ তো সামান্য ব্যাপার, চাইলেই নিজেকে সামলে রাখা যায়। বেশ কয়েকবার ঘাড় নেড়ে মাকে সম্মতি জানালো। তারপর দিব্যি চলছিল। কাছে পিঠের কোনো একটা গ্রামের সুন্দরী ঘরোয়া পাত্রী দেখে বিয়েও দেওয়া হলো রথিনের। ঘরে বউ থাকলে হয়তো অন্য কারোর দিকে চোখ যাবে না, কিন্তু সে গুড়ে বালি। রথিন সমাদ্দারের রক্তে তো শুধু ব্যবসা নেই, আছে দস্তুর মতো লাম্পট্য। কর্মচারীর মেয়ে বউরাও কাঁচা ইট চুল্লিতে দেয়, পাকা ইট বয়ে আনে, গাড়িতে সাজায়। তাদের মধ্যে উজ্জ্বল বর্ণ আতরের গন্ধওয়ালা ডানা কাটা পড়ি নেই বটে, তবে অনেকেরই শ্যামবর্ণ মুখশ্রীতে অদ্ভুত মায়া জড়ানো। আটপৌড়ে শাড়ির মধ্যে ধুলো ওড়ানো ব্যস্ততায় তারা যখন কাজ করে, রথিনের চোখ সেই উচ্ছল শরীরের দিকে চেয়ে থাকে। রথিন চেষ্টা করে দেখেছিল, কিন্তু কখনোই সে চোখ সরাতে পারেনি। রথিন সমাদ্দার মালিক মানুষ, তার চোখের নালিশ কার কাছে করবে? কিছুই করার নেই। আর এই যন্ত্রণা তো আজকে নতুন নয়, বছরের পর বছর চলে আসছে। তবু রথিন তখনও বিপদের ছায়ায় আশ্রয় নেয়নি, তখনও হাত বাড়ায়নি কারোর দিকে। মনে মনে ঠিক করেও রেখেছে যতটুকু বাড়াবাড়ি চোখেই মিটিয়ে নেবে, তার বেশি নয়। কিন্তু মানুষের মন শেষমেশ মানুষের সাথেই বেইমানি করে। একদিন কোথা থেকে রূপা নামের একজন নতুন মেয়ে এলো কাজ করতে। তার বাবা এখানে কাজ করে না, ভাই এখানে কাজ করে না, স্বামীও নেই। তার উপর রূপার জীবনে যন্ত্রণার মতো জেগে আছে রূপ।
গায়ের রং চাপা, তবু বিধাতা তার মুখখানি যত্ন করে স্নেহের ছেনিতে গড়েছেন। তার সমস্ত শরীরটায় যৌবনের উর্বরতা, যেন সহস্র ঋষি মুনির ধ্যান ভাঙানোর জন্যই রূপা মর্তে এসেছে। যথারীতি অভিভাবকহীন এই মেয়েটির কথা রথিনের কানে পৌঁছল। রথিন দেখল আর সম্ভব নয়। মা বারণ করবেন স্বাভাবিক, কিন্তু নিজেকে এই রূপ যৌবন থেকে বঞ্চিত করা আসলে নিজের সাথেই অন্যায়। তাই ম্যানেজারকে ডেকে ওর ইচ্ছের কথা জানালো, সঙ্গে এটাও জানতে চাইল ইচ্ছে মিটে গেলে কি ব্যবস্থা করা যেতে পারে। ম্যানেজার দীর্ঘদিনের ঝানু লোক। মালিকের ইচ্ছের বিরুদ্ধে কথা বলে নিজের বিপদ ডাকার কোনো মানে হয় না, এ তিনি বিলক্ষণ জানেন। নির্দ্বিধায় রথিনকে বললেন, আরে ছোটবাবু, ওসব আপনাকে ভাবতে হলে আমরা আছি কেন? আপনি খাওয়া সেরে এঁটো রেখে হাত ধুয়ে নেবেন, আমি সব শুদ্ধ চুল্লিতে দিয়ে দেব, ব্যাস একেবারে ছাই আর ধুলো হয়ে যাবে বাবু, আপনি চিন্তা করবেন না। তাহলে ব্যবস্থা করব বাবু, খুপড়িটায় যাবেন? রথিন মুচকি হেসে সম্মতি জানালো। যথাসময়ে রূপার জন্য বরাদ্দ ছোট্ট খুপড়িটায় গিয়ে ঢুকল রথিন। রূপার মুখে অদ্ভুত হাসি, এমনটা রথিনের কাছেও প্রত্যাশিত ছিল না। রূপা যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল, এমন এক ভাব করে বিছানায় বসে। রথিন বেশি কিছু না ভেবে প্রথমেই পলকা দরজায় খিল তুলে দিল। তারপর আস্তে আস্তে এগিয়ে এলো রূপার দিকে, হাত বাড়ালো এ সান্নিধ্যের প্রথম স্পর্শের জন্য। আর হাত বাড়ানো মাত্রই যেন ছ্যাঁকা লাগলো তার আঙুলে। আগুনে হাত দিলে যেমন ছ্যাঁকা লাগে ঠিক তেমন। ছিটকে সরে এলো রথিন। ওর চোখে মুখে ততক্ষণে জন্ম নিয়েছে ভয় আর আশঙ্কা। রূপা নিজে থেকেই কাছে এসে জড়িয়ে ধরল ওকে, আর রথিন অনুভব করল ওর গোটা শরীর যেন পুড়ে যাচ্ছে। চিৎকার করে উঠল রথিন, কি জ্বালা করছে, পুড়ে যাচ্ছি আমি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমি মরে যাবো, আমি মরে যাবো, ছাড়ো, ছাড়ো বাবা, ছাড়। রূপা শরীরের সমস্ত জোর দিয়ে আরো জাপটে ধরল রথিনকে। রথিন পাগলের মতো ছটফট করছিল আর চিৎকার করছিল। নিজের হাতের দিকে তাকিয়ে রথিন দেখতে পেল সেগুলো যেন ক্রমশ ঝলসে যাচ্ছে। কি আছে রূপার শরীরে? ছটফট করতে করতে রথিনে প্রশ্নটাই ছুঁড়ল রূপার দিকে। কি আছে, কি আছে তোর শরীরে? আমি পুড়ে যাচ্ছি কেন? বল, আমার কথার উত্তর দে। রূপা হাসতে হাসতে বলল, আমার শরীরে ঘেন্না আছে রে, রাগ আছে, রাগ। তোর বাপ আমার প্রতিমাকে এভাবেই একদিন ভোগ করে ছুঁড়ে ফেলে দিয়েছিল ইট ভাটার চুল্লিতে। আমার বাপটা পাগল হয়ে গেছিল, কেউ সে খবর রাখেনি। জন্মাবার আগেই পুড়ে মরেছিলাম আমি। আমার শরীরে তো আগুন থাকবেই, তাই না? ছাড়বো না, তোদের গোষ্ঠীর কাউকে ছাড়বো না, সবাইকে একে একে শেষ করে দেব, সবাইকে। জ্বলে পুড়ে যেতে যেতে রথিন শেষবারের জন্য দেখতে পেল রূপার আবছা মুখটা। রূপা হাসছে, সে হাসিতে তৃপ্তি আছে, তবে চোখে মুখে
শুধুই ঘেন্না আর রাগ। অবশ্য এত সব কথা বাইরের কেউই জানতে পারেনি। সবাই ভেবেছিল রথিন হয়তো খুপড়ির ভেতর সিগারেট ধরাতে গিয়েই আগুন লাগিয়ে ফেলেছিল। গোটা খুপড়িটাই তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বোঝার উপায় নেই। শুধু রথিনের মা রথিনের অন্তঃসত্ত্বা স্ত্রীকে আড়ালে ডেকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, বৌমা, বৌমা, জানি নিয়তি কাউকে আটকাতে পারে না, আমিও পারিনি। তবুও বলছি, তোমার গর্ভে যদি পুত্র সন্তান আসে, তুমি এ ব্যবসায় ঢুকতে দিও না মা, কখনো ঢুকতে দিও না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।